নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থিমোচনের ৫৫তম পর্ব অর্থাৎ ৫২তম পর্বে আপনাদের প্রত্যেককে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম অনুগ্রহে আমরা নিত্য শুনে চলেছি পূর্ণ ভারত কথা। এই ভারত কথা আমাদের কাছে পরিবেশন করেছেন ব্যাস শিষ্য মহর্ষি বৈশম্পায়ন। তার কথা আমি আমার ভাষায় আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। পারিবারিক পটভূমিকা হতে হস্তিনাপুরের কুটিল রাজনীতি আরম্ভ হয়ে গিয়েছে। এই অসুয়ার জন্ম সেদিনই যেদিন ধৈর্যশীলা বলে পরিচিতা গান্ধারী কুন্তির পুত্র সংবাদে নিজের গর্ভমোচন করে ফেলেছিলেন ক্ষোভে, দুঃখে এবং ঈর্ষায়। আমরা দেখেছি সন্তানদের নিয়ে কুন্তি যখন শতশৃঙ্গ পর্বত হতে হস্তিনাপুরের রাজভবনের দুয়ারে দাঁড়িয়েছেন, তখন ধৃতরাষ্ট্র এদের উপেক্ষা করেছেন, কোনো গুরুত্বই দেননি। কারণ সে সময়ে পাণ্ডু মৃত, ধৃতরাষ্ট্র ক্ষমতায়, আর দুর্যোধন পিতৃচ্ছায়ায় এতটাই ক্ষমতাধর যে বিষ দিয়ে ভীমকে গুপ্ত হত্যা করতে তার অসুবিধে হয়নি। পাণ্ডবেরা সব জেনে বুঝেও চুপ থাকতে বাধ্য হয়েছিলেন, কারণ প্রবল ক্ষমতাবান দুর্ধর্ষ রাজশক্তি সমর্থিত দুর্যোধন যদি বুঝতে পারতেন তিনি পাণ্ডবদের কাছে ধরা পড়ে গেছেন, পাণ্ডবেরা তার মন্ত্রণা বুঝে গেছে, তাহলে পাণ্ডবদের বাঁচা অনেক কঠিন হতো। তাদের ওপর নানাভাবে হামলা হতো। ক্ষমতাশীল মানুষেরা প্রতিবাদ হচ্ছে বুঝতে পারলে পরিবারের অন্যদেরও যে ভীষণ ক্ষতি হতে পারে সেটা বুঝেই বিদুর কুন্তিকে বলেছিলেন, তোমার বাকি ছেলেদের স্বার্থেই তোমরা এখন চুপ থাকো। এক ধরনের কঠিন পরিস্থিতির মধ্য দিয়েই পাণ্ডবদের দিন কাটছিল। সেখানে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, তার সমর্থন, ইন্ধন সবই যোগাচ্ছেন অন্ধরাজা ধৃতরাষ্ট্র। কৌরবেরা কর্ণ শকুনির মন্ত্রণায় পাণ্ডবদের মেরে ফেলার চেষ্টা করছে তলায় তলায়, অথচ ওপর ধৃতরাষ্ট্র ভালো ভালো কথা শোনাচ্ছে। অবস্থা খানিক বদলালো যখন অস্ত্র পরীক্ষায়, অস্ত্র প্রতিযোগিতা এবং অস্ত্র প্রদর্শনে এবং দ্রোণ বিজয়ের পর অর্জুন মহাবীর হিসেবে প্রশস্তি লাভ করলেন। তার প্রশস্তি যখন সর্বত্র ছড়িয়ে পড়েছে, ভীমের পরাক্রমতার খবরও চতুর্দিকে ছড়াচ্ছে, তখন পাণ্ডবদের অবস্থা খানিকটা বদলাল। তার উপর কুরুবৃদ্ধদের চাপে এবং সার্বিক অবস্থার নিরিখে বয়োজ্যেষ্ঠ যুধিষ্ঠিরকে যুবরাজ হিসাবে মান্যতা দিতে বাধ্য হলেন ধৃতরাষ্ট্র। স্থাপিত ধৃতরাষ্ট্রেণ যৌবরাজ্যায় পার্থিব। যুধিষ্ঠির যুবরাজ পদে অধিষ্ঠিত হয়েছেন। যুধিষ্ঠিরের ধৈর্য, সংযমবোধ, কোমল স্বভাব, সবার প্রতি অনুকম্পা এবং বিচক্ষণতা হস্তিনাপুরের শাসন ব্যবস্থায় এক অন্য মাত্রা সংযুক্ত করল। অল্প সময়ের মধ্যেই তিনি সবার ভালোবাসা, আস্থা, বিশ্বাস অর্জন করলেন। এর সাথেই ভীমের পরাক্রম এবং অর্জুনের বিপুল রাজ্য জয় ও অস্ত্র ক্ষমতা যুধিষ্ঠিরের রাজনৈতিক ভিত্তিকে বিশেষ শক্ত ভূমিতে দৃঢ়ভাবেই প্রতিষ্ঠিত করে তুলেছিল। যে রাজ্যগুলি পাণ্ডু নিজেও জয় করতে পারেননি, ভীমার্জুনের মিলিত ক্ষমতায় সেই রাজ্যগুলো হস্তিনাপুরের মানচিত্রে সংযুক্ত হলো। এতে পাণ্ডবদের সার্বিক মর্যাদা বেড়ে যাওয়ায় অন্ধ ধৃতরাষ্ট্রের অন্তর সহসাই
পাণ্ডবদের প্রতি বিষিয়ে উঠল। দূষিত সহসা ভাব ধৃতরাষ্ট্রস্য পাণ্ডুষু। তিনি বুঝতে পারছিলেন যেভাবে পাণ্ডবদের শৌর্য, বীর্য, ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, যেভাবে হস্তিনাপুরে যুধিষ্ঠিরের মান্যতা স্বীকৃত হচ্ছে, খ্যাতি বাড়ছে, ভবিষ্যতে তাকেই রাজা হিসেবে ঘোষণা করতেই হবে। আর সেখানে কোনোভাবে নিজের ছেলে দুর্যোধনের ভবিষ্যৎ বলে কিছু থাকবে না। বিখ্যাত মনোবিজ্ঞানী পাভলোভ তার মনস্তাত্ত্বিক বিশ্লেষণে বলেছেন, বিপন্নতার সময়ও মানুষ তার নিজের মানসিকতা অনুযায়ী মানসিকতা অনুযায়ী উদ্ধারের উপায় খোঁজে। ধৃতরাষ্ট্রকেও দেখছি তিনি এই মুহূর্তে কিভাবে নিজের স্বার্থ পুরোপুরি রক্ষা করতে পারবেন সেই বুদ্ধি পরামর্শের জন্য সমমনোভাবী কুটিল রাজশাস্ত্র বিশারদ কণিককে ডেকে পাঠিয়েছেন। তিনি পিতামহ ভীষ্মের কাছে গেলেন না, প্রাজ্ঞ বিদুরকেও ডেকে পাঠালেন না, পরামর্শ নিলেন মন্ত্রী কণিকের, অবশ্যই সমমানসিকতায়। ধৃতরাষ্ট্র এটা ভালোই জানতেন মহামতি ভীষ্ম এবং বিদুর নিরপেক্ষ থেকে বিচার করবেন এবং সেখানে পাণ্ডবরাই অবশ্যই মান্যতা পাবে। একথা ঠিক যে পাণ্ডবেরা তাদের পিতৃরাজ্যের অধিকার চাইবেন যথার্থ প্রাপ্যতার নিরিখে। মহারাজ পাণ্ডু হস্তিনাপুর গচ্ছিত রেখেছিলেন একটি ন্যাসের মাধ্যমে, একটা ট্রাস্টের মাধ্যমে, যে ন্যাস সংগঠনে ধৃতরাষ্ট্রকে সামনে রেখে ভীষ্ম, দ্রোণ, কৃপ, বিদুর, সঞ্জয় সবাই ছিলেন। না পাওয়া বস্তুর স্বাদ হঠাৎ যদি অন্য কোনো কারণেও পাওয়া যায়, লোভী মানুষ যেমন তা কিছুতেই ছাড়তে পারেন না। অর্থাৎ জড়বিকারগ্রস্ত রোগী যদি কোনোভাবে সম্পূর্ণ নিষিদ্ধ টক আচারের শিশির সন্ধান আস্বাদ পায়, সে যেমন তা ছাড়তে পারে না, ধৃতরাষ্ট্র অপ্রাপ্যের আস্বাদ পেয়ে কোনো মতেই তা হাতছাড়া করতে রাজি নন। নিজে না হোক, পুত্রকে সিংহাসনে অভিষিক্ত করার কোনো সুযোগ যে কোনো অনৈতিক উপায়েও হোক তিনি হারাতে চান না। আর চান না বলেই ভীষ্ম নন, বিদুর নন, সঞ্জয় নন, তিনি মন্ত্রী কণিকের বুদ্ধির শরণ নিয়েছেন। মন্ত্রী কণিক এমনই একজন রাজশাস্ত্রবেত্তা যিনি কুটিল নীতি জানেন, কুটিলতম পন্থা জানেন এবং সেটা এতটাই নির্মম যেখানে তিনি কোনো প্রকার নৈতিকতার ধার ধারেন না। ধৃতরাষ্ট্র নিজের মনের কথা স্বাভাবিকভাবেই খুলে বলতে পেরেছেন মন্ত্রী কণিকের কাছে। এটা তিনি কিছুতেই ভীষ্ম, দ্রোণ, বিদুর, সঞ্জয় কারো কাছেই বলতে পারতেন না। এদের কাছে তার ভালো মানুষের মুখোশ রাখতেই হয়। কণিকের কাছে ধৃতরাষ্ট্র অনেক সহজ। তিনি সহজেই বললেন, পাণ্ডবদের এই খ্যাতি, প্রচার, যশ আমি কিছুতেই সহ্য করতে পারছি না। ঈর্ষায় আমার সর্বশরীর জ্বলে যাচ্ছে। উৎসিক্তা পাণ্ডবা নিত্যং তিব্বসু দ্বিজোত্তম। ধৃতরাষ্ট্র মানসিক বিকারের ক্ষতে কণিক যে নীতির প্রলেপ দিয়েছেন তা মহাভারতে কণিক নীতি নামে প্রসিদ্ধ। গত পর্বে আমরা তার বিস্তৃত বিবরণ শুনেছি। কণিক নীতির মূল কথা, শত্রুকে যেমন ভাবে পারো সমূলে শেষ করো। সাম, দান, দণ্ড, ভেদ যে কোনো উপায়ই হোক তাকে হত্যা করবে। সেখানে মুখটা থাকবে বিনয়াবনত, কিন্তু মনটি হবে বিষের মতো, ক্ষুরের মতো তীক্ষ্ণ। বাচা ভীষণ বিনীত সাধব হৃদয়েন যথা স্ফুর। সাম, দান, ভেদ, দণ্ডের একসাথে
4টি প্রয়োগ কিভাবে করা সম্ভব জানতে আগ্রহী হলেন ধৃতরাষ্ট্র। ব্রাহ্মণ মন্ত্রী কনিক এই ব্যাপারটি ইলাস্ট্রেট করে বোঝালেন একটি গল্পের মাধ্যমে। কনিক আরম্ভ করলেন, এক বনে একটি শেয়াল থাকত। শেয়ালটি নীতিশাস্ত্র এবং অর্থশাস্ত্র ভালো করেই জানত। নীতিশাস্ত্র অর্থদর্শিনম। নিজের স্বার্থ লাভটি পূরণে এর সাথে শেয়াল নিজের স্বার্থ পূরণের জন্য শেয়ালের ওই দুটি শাস্ত্র অর্থাৎ নীতি এবং অর্থশাস্ত্র ছাড়াও তার সাথে যথেষ্টই ছিল বুদ্ধি এবং অভিজ্ঞতা। কৃতপ্রজ্ঞ শৃগাল স্বার্থ পণ্ডিত। শেয়ালের 4 জন বন্ধু, বাঘ, ইঁদুর, নেকড়ে এবং এক বেচি। সেই বনে একদিন একটা বড়সড় হরিণের দেখা পাওয়া গেল। হরিণটাকে দেখে মাংস খাবার লোভ সবার মনে সঞ্চারিত হলো। বাঘটি 2-4 বার চেষ্টা করে ব্যর্থ হয়েছে, কিন্তু হরিণটাকে ধরতে পারেনি। এই অবস্থায় 5 বন্ধু পরামর্শ করতে বসলো। যেহেতু শেয়ালের বুদ্ধি সবচেয়ে বেশি, সে বলল, হরিণটা যখন ঘুমিয়ে থাকবে তখন ইঁদুর গিয়ে ওর পায়ের গোড়ালির মাংস খেয়ে নেবে। তখন ওর দৌড়াবার শক্তি আর তেমন থাকবে না। কারণ বাঘ চেষ্টা করেও হরিণকে ধরতে পারেনি, যেহেতু হরিণটি অসম্ভব ক্ষিপ্র, দ্রুতগামী এবং বুদ্ধিও রাখে। পায়ের জোর কমে গেলে বাঘ সহজেই ওকে ধরতে পারবে। তখন আমরা সবাই মিলে হরিণটাকে খেতে পারব। শেয়ালের বুদ্ধিতে পরের দিনই ইঁদুর তার কাজ সারল এবং স্বাভাবিকভাবেই বাঘের পক্ষে হরিণটাকে ধরতে কোনো অসুবিধে হলো না। হরিণটি মারা পড়তেই শেয়াল বলল, ওই হরিণটাকে আমি পাহারা দিচ্ছি, এই হরিণটাকে আমরা পাহারা দিচ্ছি, তোমরা নিশ্চিন্তে নদীতে গিয়ে চান সেরে এসো। সবাই নদীতে চান করতে গেল। বাঘ দ্রুত চান সেরে সবার আগে ফিরে এলো। এবার শুরু হলো শেয়ালের বুদ্ধির খেলা। সে হরিণটাকে গোটাটাই চায়, তাই নিজের প্ল্যান ইতিমধ্যেই সে ছেঁকে নিয়েছে। বাঘ আসতে ভয়ঙ্কর চিন্তার ভান করে বসে রইল। বাঘ তার চিন্তার কারণ জিজ্ঞেস করাতে বলল, দেখো, ইঁদুর যে কথা বলে গেল তা বলতে আমার সংকোচ হচ্ছে, আবার না বলেও পারছি না। বাঘ বলল, কি বলে গেল ওই পুচকে ইঁদুর? ইঁদুর বলে গেল, ঠিক ওই বাঘটাকে। ওই বাঘ কি হরিণ মেরেছে? মেরেছি তো আমি। ও তো নিজে অনেক চেষ্টা করেছে, পেরেছে কি? আজ আমার শক্তির উপর নির্ভর করে ও মাংস খাবে? ওর লজ্জা নেই? ওকে বলে দিও, অমন মাংস আমি ছুঁয়েও দেখতে চাই না। আমি হরিণ মেরে দিয়েছি, এখন মাংস বাঘই খাক। অত গর্জন করার কোনো দরকার নেই। গর্জনা মান্যস্য তসামবত ভক্ষণ রোচতে। সবাইকে নিয়ে মাংস খাবার পরিকল্পনা প্রথমে করা হয়েছিল, সেটি ছিল সাম দামের পর্যায়ে। শেয়ালের পক্ষে সম্ভব ছিল না হরিণের মাংস একা খাবার, হরিণটাকে মারার। তখন সে কি করেছিল, সবাইকে নিয়ে একটা পরিকল্পনা করেছিল কিভাবে হরিণটাকে মারা যায়। সেটা ছিল সাম ও দামের পর্যায়। কাজ উদ্ধার হতেই শেয়াল এবার প্রয়োগ আরম্ভ করলো ভেদ নীতি। শেয়ালের পক্ষে হরিণ বধ সম্ভব নয়, সেজন্য সবাইকে নিয়ে একসাথে ভালো ভালো কথা বলে সবাইকে মাংস খাবার জন্য প্রলুব্ধ করে সাম দানের নীতিতে শেয়াল নিজের স্বার্থ পূরণ করলো হরিণ বধ করে। এবার তো সবাইকে ভাগ দেবার পালা। এখানেই ধূর্ত শেয়াল প্রয়োগ করলো ভেদ নীতি। বাঘ শক্তিশালী প্রাণী, তার আত্মমর্যাদা আছে, প্রবল আত্মসচেতন বাঘ। নিজে কয়েকবার চেষ্টা করেও হরিণটাকে বধ করতে পারেনি সেজন্য শেয়ালের বুদ্ধিতে ইঁদুরের মতো ছোট্ট প্রাণীর সাহায্য নিয়েছে সে। এ ব্যাপারে তার আত্মসম্মানে কোথাও একটা লজ্জাবোধও আছে। ঠিক সেখানে মোক্ষম আঘাত করেছে শেয়াল।
লজ্জিত বাঘ শেয়ালকে বলল, যাক, তুমি ঠিক সময়ে আমাকে জানিয়ে ভালোই করেছ। আমি নিজের ক্ষমতাতেই মাংস জুটিয়ে নিতে পারবো। আগেও আমার অভাব হয়নি, এখনো হবে না। ইঁদুরের বদান্যতায় আমি মাংস খেতে চাই না। এই বলে অভিমানী বাঘ দ্রুত সেখান হতে চলে গেল। মুচকি হাসল শেয়াল। ভেদ নীতির মোক্ষম প্রয়োগে শক্তিমান প্রতিদ্বন্দ্বী একটাকে তো সরানো গেল। এবার অপেক্ষা করলো বাকিদের জন্য। সেখানে ধূর্ত শিরোমণি শেয়াল কোন পন্থা নেয় শুনবো আমরা আগামী পর্বে। আমার সকল ধৈর্যশীল শ্রোতাদের কাছে নিবেদন, কখনোই নির্ভারত হয়ে থাকবেন না। নমস্কার।